হে নতুন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ মানে এই লাইনটা একটা স্মার্টফোনে টাইপ করে হ্যাশট্যাগ দিয়ে দেওয়া তো খুব সহজ, কিন্তু কাকডাকা ভরে উঠে গোটা শহরের রাস্তায় নেমে আসাটা বেশ কঠিন। একদমই তাই। আসলে লোহরীর দুর্গাপুরের এই খসড়া পোস্ট আর তাদের আয়োজিত প্রভাত ফেরির ছবিগুলো ঘাঁটতে ঘাঁটতে আমার একটা খটকা লাগছিল। আচ্ছা, কি নিয়ে খটকা? এই যে ১৬৫ বছর আগে জন্মানো একজন মানুষের জন্য আজও এই এআই নির্ভর প্রজন্ম স্ক্রিন ছেড়ে রাস্তায় নামছে কেন? আমাদের আজকের এই গভীর আলোচনার মূল বিষয় কিন্তু এটাই। এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তার কাজের ধরনের মধ্যে। মানে রবীন্দ্রনাথ তো শুধু কলম ধরে বসে থাকেননি, রাইট। তিনি তৎকালীন সিস্টেমের একজন অন্যতম বড় যাকে বলে ডিসরাপ্টার ছিলেন, বিশেষ করে শিক্ষা ব্যবস্থায়। এই ডিসরাপ্টার শব্দটা বেশ ইন্টারেস্টিং। মানে তাকে কি আমরা ১৮০০ বা ১৯০০ শতকের কোনো ভিশনারি এডুকেশন স্টার্টআপ ফাউন্ডার বলতে পারি? হ্যাঁ, বলা যেতেই পারে। কারণ তিনি তো প্রথাগত স্কুলগুলোকে বাতিল করে শান্তিনিকেতন বা বিশ্বভারতীর মতো একটা ওপেন এয়ার মডেল তৈরি করেছিলেন। একদম ঠিক। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে, মানে শুধু চার দেওয়াল ভেঙে গাছের তলায় বসলেই কি রাতারাতি পড়াশোনা ভালো হয়ে যায়? এর পেছনের মেকানিজমটা আসলে কি ছিল? দেখুন, ব্রিটিশদের তৈরি যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাটা ছিল, সেটা ছিল অনেকটা কারখানার মতো। লক্ষ্য ছিল সবাই এক বেঞ্চে বসবে, তারপর সিলেবাস মুখস্থ করবে আর বাধ্য কেরানি হিসেবে বেরিয়ে আসবে। রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন যে চার দেওয়াল আর ছাদ শুধু শারীরিকভাবে নয়, মানুষের মনস্তাত্ত্বিক দৃষ্টিকেও আটকে দেয়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। প্রকৃতির মধ্যে শিক্ষার মেকানিজমটা হলো সেখানে ইন্দ্রিয়গুলো অনেক বেশি সজাগ থাকে। একটা খোলা আকাশের নিচে বসে থাকা বাচ্চার ব্রেন অনেক বেশি স্টিমুলি বা উদ্দীপনা গ্রহণ করে। তো এই যে মাল্টিসেন্সরি লার্নিং বা বহুমাত্রিক শিখনের কথা বলছেন, এটা তো মানুষের নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টে সরাসরি সাহায্য করে, তাই না? যেটা ওই বদ্ধ ঘরে সম্ভব নয়। একদম ঠিক ধরেছেন। আর তার থেকেও বড় লক্ষ্য ছিল একটা ভয়হীন মন তৈরি করা। আচ্ছা। বদ্ধ ক্লাস ঘরের যে কড়া শাসন, সেটা ছাত্রছাত্রীদের প্রশ্ন করতে ভয় পাওয়ায়, কিন্তু প্রকৃতির বিশালতা সেই ভয়টা কাটিয়ে মনকে মুক্ত করে দেয়। সেটাই তো স্বাভাবিক। স্বাধীনভাবে প্রশ্ন করতে শেখাটাই তো যে কোনো উদ্ভাবনের প্রথম ধাপ। তা তো বটেই। এই যে মাল্টিসেন্সরি আর কমিউনিটি এক্সপিরিয়েন্সের কথা উঠল, এখান থেকে আমার মনে হচ্ছে লোহরী দুর্গাপুরের ইভেন্টটার একটা কানেকশন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু এখানেও আমার একটা যুক্তি আছে। মানে এখন তো আমরা ডিজিটাল যুগে বাস করছি। ঘরে বসে এসির হাওয়ায় একটা ছবি পোস্ট করে হ্যাশট্যাগ রবীন্দ্র জয়ন্তী বা হ্যাশট্যাগ লোহরী দুর্গাপুর লিখে দিলেই তো লাখ লাখ মানুষের কাছে পৌঁছানো যায়। হ্যাঁ, সেটা তো যায়। তাহলে এত গরমের মধ্যে স্কুল ছাত্র থেকে শুরু করে প্রবীণ নাগরিক আর তরুণ প্রজন্ম কেন ব্যানার পতাকা নিয়ে শহর প্রদক্ষিণ করছে? এই ফিজিক্যাল শোভাযাত্রা কি এখনকার দিনে একটু সেকেলে নয়? বাইরে থেকে দেখলে হয়তো সেকেলে মনে হতে পারে, কিন্তু এর একটা গভীর সমাজতাত্ত্বিক উপযোগিতা আছে। সোশ্যাল মিডিয়ার হ্যাশট্যাগ আমাদের একটা ভার্চুয়াল ভ্যালিডেশন দেয় ঠিকই, হ্যাঁ, সেটা তো দেয়। কিন্তু মানুষের মস্তিষ্ক বিবর্তিত হয়েছে ফিজিক্যাল রিচুয়ালের মাধ্যমে। যখন কয়েকশো মানুষ একসাথে হাঁটে, কাঁধে কাঁধ মেলায় বা একই সুরে গান গায়, তখন তাদের মধ্যে একটা কালেকটিভ সিঙ্ক্রোনাইজেশন তৈরি হয়। মানে ওই শারীরিকভাবে একছন্দে পা মেলানো বা সমবেত কণ্ঠের একটা স্নায়বিক বা সাইকোলজিক্যাল প্রভাব আছে বলছেন? বিজ্ঞান কিন্তু সেটাই বলছে। এরকম সামষ্টিক কার্যকলাপে মস্তিষ্কে অক্সিটোসিনের মতো বন্ডিং হরমোন খরিত হয়। ও আচ্ছা। ডিজিটাল মাধ্যমে আমরা হয়তো তথ্য শেয়ার করতে পারি, কিন্তু এই ধরনের ফিজিক্যাল রিচুয়াল সরাসরি সামাজিক বন্ধন আর পারস্পরিক বিশ্বাস তৈরি করে। তার মানে লোহরী দুর্গাপুরের উদ্যোগে এই যে বিভিন্ন প্রজন্মের একসাথে হাঁটা, এটা আসলে মূল্যবোধ হস্তান্তরের একটা ফিজিক্যাল প্রক্রিয়া। একদম। স্ক্রিনের সামনে একা বসে যে কমিউনিটি সেন্স তৈরি করা প্রায় অসম্ভব, সেটাই ধরনের প্রভাত ফেরি খুব সহজেই করে দেয়। তার মানে দাঁড়াচ্ছে রবীন্দ্রনাথের সেই প্রকৃতির সাথে সংযোগ এবং মুক্ত চিন্তার দর্শন কেবল বইয়ের পাতায় বা শিক্ষা ব্যবস্থার তত্ত্বে আটকে নেই। না, একেবারেই না। সেটা সমাজকে এক রাখার একটা সাইকোলজিক্যাল টুল হিসেবে আজও সমানভাবে কাজ করে যাচ্ছে। ইনফরমেশন ওভারলোডের এই যুগে এরকম একটা ফিজিক্যাল গ্রাউন্ডিং সত্যি মনকে শান্ত রাখার একটা শক্তিশালী উপায়। হ্যাঁ, আর আধুনিক জীবনের যান্ত্রিকতা থেকে বেরিয়ে এসে শেকড়ের সাথে যুক্ত হওয়ার এই অনুশীলনগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ মূলত একটা বৃহত্তর সামাজিক সত্তার অংশ। দারুণ একটা পয়েন্ট। তাহলে আজকের এই আলোচনাটা শেষ করার আগে একটা অন্যরকম চিন্তা মাথায় আসছে। হ্যাঁ, বলুন।
রবীন্দ্রনাথ তো তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। তিনি যদি আজ বেঁচে থাকতেন, মানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর অগমেন্টেড রিয়ালিটির যুগে, তাহলে তার সেই প্রকৃতির কোলে মুক্ত চিন্তা বা শান্তিনিকেতনের ধারণাটা কি রূপ নিত? করে সবাইকে আবার মাটির কাছাকাছি ফিরে যাওয়ার ডাক দিতেন, নাকি বর্তমানের ভার্চুয়াল জগৎকেই কাজে লাগিয়ে এমন কোনো ডিজিটাল শান্তিনিকেতন গড়ার চেষ্টা করতেন যেখানে গ্লোবাল কমিউনিটি স্ক্রিনের মাধ্যমে যুক্ত হয়েও ওই একই রকম সেন্সরি আর ইমোশনাল কানেকশন অনুভব করতে পারে? অসাধারণ একটা প্রশ্ন। এই কৌতূহল উদ্দীপক প্রশ্নটা নিয়েই বরং আজকের মতো চিন্তাভাবনা চলতে থাকুক।